বেশ, আশা করি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা। তো দেখো, যে টেস্টটা আমরা নিয়েছি আজকে 30 মার্কসের, তার মধ্যে পিকুর স্কোর হয়েছে 29, স্মৃতি 28, রিমা 25, সম্প্রীতি 21, সুস্মিতা 21, স্নেহা 21, প্রদীপ 17, মামনি 15 হয়েছে, মেরি 15 এবং ইন্দ্রাণী মানে কমপ্লিট করতে পারোনি কোনো কারণে। তো এই মোটামুটি আমাদের স্কোর হয়েছে। 30 মার্কসের যে টেস্টটা নিয়েছিলাম আমরা, জাস্ট মিনিট, আরেকটা আমরা নিয়েছিলাম, সেটার ক্ষেত্রে স্কোর হয়েছে সুদেশনার হয়েছে 28, মন্দিরা 26, প্রগতি 26, স্বাগতা 26, সব 26 পরপর চলছে। পিয়ালি 26, সুপর্ণা 24, রুমা 24, সম্প্রীতি 23, শম্পা 23, তাপস 22, আলপনা 22, জবা 21, দেবলীনা 21, পায়েল 21, পূজা 20, প্রিয়া 19, মৌমিতা 18, সুপ্রিয়া 18, পিকু 18, প্রদীপ এটা কমপ্লিট করতে পারেনি। তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের স্কোর হাইয়েস্ট উঠেছে 28, আর ওটাতে দেখলাম 29, তাই তো? বেশ, এই মোটামুটি আমাদের স্কোর। এবার বোঝা যাচ্ছে 28, 29 এর মধ্যে ঘোরাঘুরি করছে, কোনো একটা প্রশ্ন নিয়ে হয়তো কনফিউশন ছিল। ঠিক আছে, আমি একবার জাস্ট সুদেশনার শীটটা একটু চেক করে নিচ্ছি কোনখানটাতে কনফিউশনটা হলো, কোন প্রশ্নটাতে। 8 নম্বর প্রশ্নটা, ইনক্লুসিভ এডুকেশন ধারণাটি গড়ে উঠেছে, এই প্রশ্নটাতে একটু কনফিউশন হচ্ছে। 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 8 নম্বর প্রশ্নটাতে তোমাদের মধ্যে একটু কনফিউশন রয়েছে। এবার দেখো, প্রশ্নটা না দে বলি না, দুটো টেস্ট নয়, একটা টেস্ট আমি দিয়েছিলাম ইংলিশ ভার্সনে, আর একটা টেস্ট দিয়েছিলাম বাংলা ভার্সনে। টেস্ট একই, দুটোই 30 মার্কসের টেস্ট দেওয়া আছে। যারা সেন্ট্রালের পরীক্ষা দেবে তাদের ইংলিশ ভার্সনটা তাদের জন্য মেনলি দেওয়া আছে, আর যারা আপার দিচ্ছ তাদের জন্য বাংলা ভার্সন দেওয়া আছে। আমি পিডিএফটা দুটোই দিয়ে দেবো, ইংলিশ বাংলা দুটো কম্বাইন্ড করে একটা পিডিএফ তোমাদের দিয়ে দেবো। এখন দেখো, বাংলাতে একটু অসুবিধা কি, এই যে টার্মটা নিয়ে শুধু একটু কনফিউশন হলো। 8 নম্বর প্রশ্নটা বাংলাটা একটু খটামটা লাগছিল না টার্মটা। এবার দেখো, এইখানে চলে এসো, 8 নম্বর প্রশ্নটা এই জায়গায় খেয়াল করো, যেটাতে কনফিউশন ছিলাম সেটাই আগে বলছি। এই 8 নম্বর প্রশ্নটা এখানে খেয়াল করো। আমি কেন বারবার বলি তোমাদের যে ইংলিশ টার্মগুলো খেয়াল করার চেষ্টা করবে। বাংলা টার্মগুলো খুবই খটোমটো, বিভিন্ন সময় বিভিন্ন বাংলার শব্দগুলো বিভিন্ন বাংলা বইয়েতে বিভিন্নভাবে দেয়া থাকে, যার জন্য খুব জটিল মনে হয়। কিন্তু সেম জিনিসের যখন ইংলিশ টার্মটা তুমি দেখবে, দেখো শব্দটা, দেখো এই শব্দটা যদি শুধু দেখতে তুমি কোনোদিন ভুল করতে নেই উত্তরটা। দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ বেসড অন বিহেভিয়ারিস্টিক, আচরণবাদী, হচ্ছে না। সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, আমি বারবার বলেছি টিচার সিম্প্যাথি দেখাবেন না, হচ্ছে না। রাইট বেসড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, এটা হতে পারে। আরেকটা হচ্ছে মেনস্ট্রিমিং অফ দ্য ডিসেবলড বাই অফারিং দেম প্রাইমারিলি ভোকেশনাল এডুকেশন। এবার দেখো, তোমার মধ্যে একটা শব্দ আছে মেনস্ট্রিমিং, তুমি জানো, কিন্তু তার সাথে আর একটা শব্দ এরা কি জুড়ে দিয়েছে,
বাই অফারিং দেম প্রাইমারিলি ভোকেশনাল এডুকেশন। এই যে ভোকেশনাল এডুকেশনটাকে বলা হচ্ছে বাংলায় বৃত্তিমূলক শিক্ষা, তাই না? এইখানটাতে আটকে গেল উত্তরটা। বাচ্চাদের ক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশন কি ভোকেশনাল এডুকেশন হিসাবে দেখে দেওয়া হয় তাদেরকে? ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট তো ভোকেশনাল এডুকেশন নয়। বুঝতে পারছো কথাটা? ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্টটা কিন্তু ভোকেশনাল এডুকেশন বলছে। ভোকেশনাল এডুকেশন আলাদা জিনিস আর ইনক্লুসিভ এডুকেশন আলাদা জিনিস। ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা কি? সকলেরই শিক্ষার অধিকার রয়েছে, সকলকে এক জায়গায় একসাথে পাঠদান করাটাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এটাই তো বুঝি আমরা সহজ কথায়। ইনক্লুসিভ এডুকেশন সবার জন্য। এবার আরেকটা কেন আটকালো, এই যে মেন স্ট্রিমিং দ্য ডিসেবলড, ডিসেবলডদের মেন স্ট্রিমিং করা, ডিসেবলডদের মেন স্ট্রিমিংটা কিন্তু ইনক্লুসিভ নয়। আমরা দুটো শব্দ বলেছিলাম, ইন্টিগ্রেটেড এডুকেশন বলে একটা শব্দ ছিল, সেখানে আমরা দেখি ডিসেবলডদের মেন স্ট্রিমে নিয়ে আসা বা ডিসেবলডদেরকে সাধারণ শিক্ষা স্তরে নিয়ে আসা, সেটা কিন্তু ইনক্লুসিভ নয়। ইনক্লুসিভ হচ্ছে সবার জন্য, ইনক্লুসিভ কখনোই ডিসেবলডদের জন্য নয়। ক্লিয়ার? ডিসেবলডদেরকে নিয়ে আসাটাকে বলা হয় আইদার মেন স্ট্রিমিং বা ইন্টিগ্রেটেড এডুকেশন। সেখানে আমরা দেখতে পারি ডিসেবলডদের কথা, সিডাব্লিউএসএন দের কথা, চাইল্ড উইথ স্পেশাল নিডস, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসাটাকে মেন স্ট্রিমিং বলা হয় বা ইন্টিগ্রেটেড এডুকেশন বলা হয়। আমাদের শব্দটা বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের মানে হচ্ছে সবার জন্য শিক্ষা। সেখানে কোথাও ডিসেবলদের কথা বলা থাকবে না, বা স্পেসিফিক্যালি ট্যালেন্টেড স্টুডেন্টদের কথা বলা থাকবে না, ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের কথা বলা থাকবে না, এসব কিছুই বলা থাকবে না। সকলের জন্য শিক্ষার অধিকার থাকবে। সকলকে একসাথে একই শ্রেণীকক্ষে বসিয়ে পাঠদান করার প্রথাটাই ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে আমরা অল্টারনেটিভ বলি শপিং মল কনসেপ্ট, ঘুরিয়ে বলি। তো দেখো, এই যে রাইট বেসড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, একটা তো প্রত্যেকের অধিকার রয়েছে। অধিকার কি? শিক্ষায় সমসুযোগ পাওয়ার অধিকার, একই সাথে বসে একইভাবে শিক্ষা গ্রহণ করার অধিকার, এগুলো তো রয়েছে। তাহলে এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গিটার উপর ভিত্তি করেই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনটা গড়ে উঠেছে। ক্লিয়ার হয়েছে? ফলে এই যে টার্ম দুটো, এটা অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে যাচ্ছে না কিন্তু। ঠিক আছে? ইনক্লুসিভ এডুকেশন কখনোই মেন স্ট্রিমিং নয়, ইনক্লুসিভ এডুকেশন কখনোই ভোকেশনাল এডুকেশন নয়, ইনক্লুসিভ এডুকেশন কখনোই ডিসেবলদের জন্য নয়। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন ছিল যেটা ভুল করেছো, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে মানে ইনক্লুসিভ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান তৈরি করবেন কি করবেন না, এটা নিয়ে প্রশ্ন। তুমি করেছো তৈরি করা উচিত নয়, কিন্তু দেখো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান তো সবসময় দরকার। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান সবসময় দরকার। 28 প্রশ্নটা চলে এসো, একটু আমরা ইংলিশ ভার্সনে দেখে নিই। এই প্রশ্নটা দেখো, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এ টিচার ড্যাশ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। কি করবেন? শুড নট প্রিপেয়ার। এই যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, এটা তো একটা পজিটিভ শব্দ। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, ইন্ডিভিজুয়ালাইজ মিনস ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনের কথা বলা হচ্ছে। এবার ইনক্লুসিভ ক্লাসরুম কেন, যে কোনো ক্লাসরুমে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা তো বর্তমানে খুব গুরুত্ব দেওয়া হয়। ডিউ টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থিওরি, টিচার্স শুড ট্রাই টু গিভ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। আমি বারবার তোমাদের বলেছি 1:1 এর কথা বলা হয়েছে। 1:1 এইভাবে দেখবে অ্যাড দেওয়া হয় কম্পিউটার সেন্টার বা অন্যান্য জায়গায়। তার মানে কি, তারা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিচ্ছে। ইনক্লুসিভ ক্লাসরুম হোক, নর্মাল ক্লাসরুম হোক, যে কোনো ক্লাসরুমের ক্ষেত্রে কিন্তু এ টিচার শুড প্রিপেয়ার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। প্রথম অপশনটা কি বলে, যে শুড নট প্রিপেয়ার হবে না, শুড নট প্যাসিভলি প্রিপেয়ার, শুড ডিসকারেজ, কোনোটাই হচ্ছে না। কি করবেন উনি?
শুড ওকেশনালি প্রিপেয়ার, তাই না? যখন প্রয়োজন হবে তখন কিন্তু উনি প্রিপেয়ার করবেন, এটাই তো হওয়া উচিত। বিএডটাই সঠিক উত্তর হওয়া উচিত, এটা একটু ভুল করে দিয়েছো, বুঝতে পারোনি বাংলাটার জন্য। বেশ, অন্যদিকে আমরা যদি দেখি পিকুর স্কোর হয়েছে 29। পিকুর একটু সিটটা যদি আমরা চেক করি কোনটা ভুল করেছে দেখি। পিকু ভুল করেছে কোশ্চেন নাম্বার 7। ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম, ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হয়? ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হয়, বিকাশ কোথা থেকে শুরু হয়? কোশ্চেন নাম্বার 7, চলে এসো কোশ্চেন নাম্বার 7টা একটু দেখে নি। আমি সবগুলো আলোচনা করবো, একটা ইন্ডিভিজুয়ালি তোমাদের একটু সিটগুলো চেক করে নিচ্ছি, সেটাকে কম্বাইন্ড আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, কোশ্চেন নাম্বার 7 একটু কনফিউশন আমাদের হচ্ছিল। ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম দা, কোথা থেকে ডেভেলপমেন্ট শুরু হয়? আমাদের ধারণা নাকি জন্মের পর থেকে ডেভেলপমেন্ট শুরু হয়, না, বলছে ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে যায় প্রিন্যাটাল স্টেজ থেকে। প্রিন্যাটাল স্টেজ থেকে মানে জন্মের পূর্ব অবস্থা থেকেই কিন্তু বিকাশটা শুরু হয়ে যায়, সেখানেও তো বিকাশ ঘটে, ব্রেনের বিকাশ ঘটে, শারীরিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, সবই তো বিকাশ ঘটে। বিভিন্ন রিপোর্টে বলে না বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে, কখন বলে বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না। তাহলে ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হয়? প্রিন্যাটাল স্টেজ থেকে কিন্তু শুরু হয়েছে, মানে জন্ম পূর্ব পর্যায় থেকে শুরু হয়ে যায় প্রিন্যাটাল স্টেজ। ঠিক আছে, পিকু বোঝা গেল? প্রিন্যাটাল স্টেজ থেকে একদম শুরু হয়ে যাবে। রফিক ঠিকই বলেছো। রফিক, টেস্টটাকে তুমি খুঁজে পাচ্ছ না? টেস্টটা তো আমাদের টেস্ট ফোল্ডারে দেওয়া হয়, তুমি যে ক্লাসরুমে আছো সিডিবি ক্লাসরুমের ভেতরে গিয়ে যেখানে টেস্ট বলে ফোল্ডার আছে, সেই টেস্ট ফোল্ডারের ভেতরে থাকবে এবং সেখানে দেখবে নিউ বলে অপশন দেখাবে, শিডিউল করা থাকে, টাইম দেখাবে, এছাড়াও হোম স্ক্রিনে দেখতে পাবে। আমি তো গ্রুপে মেসেজ দিয়ে দিই। এখন তো ব্লগ দেখাবে, এখন তো টাইম ওভার হয়ে গেছে। ওটা 8:30 থেকে লাইভ ছিল, যখন লাইভ টেস্ট হবে সেগুলো টাইম পেরিয়ে গেলে ব্লক হয়ে যাবে। আমি আবার ক্লাসটা শেষ হলে ওটা আনব্লক করে দেবো, তুমি দিতে পারবে আরেকবার। যখন যেটা শিডিউল করা থাকবে 8:30 মানে 8:30 থেকে তোমাকে ট্রাই করতে হবে, 9টা 5-এর মধ্যে ওটা কমপ্লিট করতে হবে। না মৌমিতা, বৃদ্ধি আর ডেভেলপমেন্ট এক নয়, বৃদ্ধির ইংলিশ হচ্ছে গ্রোথ, বৃদ্ধি মিনস গ্রোথ, আর ডেভেলপমেন্টের বাংলা হচ্ছে বিকাশ, বুঝতে পারছো? এই যে ডেভেলপমেন্টের বাংলাটা হচ্ছে বিকাশ, বিকাশ, আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে গ্রোথ, সেটা হচ্ছে বৃদ্ধি। বোথ আর নট সেম। দ্য টার্ম গ্রোথ, ইট ইজ রিলেটেড টু কোয়ান্টিটি, পরিমাণ। গ্রোথ শব্দটা পরিমাণের সাথে সম্পর্কিত। গ্রোথ কখন হয়? যখন দেহের উচ্চতা বেড়ে গেল, আকার বেড়ে গেল, ওজন বেড়ে গেল, তখন গ্রোথ হয়। এন্ড রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ, হাইট হতে পারে, ওয়েট হতে পারে, দ্যাট ইজ গ্রোথ রিলেটেড টু ফিজিক্যাল গ্রোথ। দ্য টার্ম ডেভেলপমেন্ট, ইট ইজ বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, পরিমাণগত গুণগত দুটোই। বিকাশের ধারণা যেটা, ডেভেলপমেন্টটা হচ্ছে ব্রডার কনসেপ্ট, গ্রোথ ন্যারোয়ার কনসেপ্ট। Growth is a part of development, and the term development, it is an umbrella term. The concept is broader concept, অনেক ব্যাপক। ডেভেলপমেন্টের মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, একাধিক ফ্যাক্টর রয়েছে, রিলিজিয়ন ডেভেলপমেন্ট, একাধিক। সেটা হচ্ছে বিকাশ। বিকাশ শুরু হয় কোথা থেকে? জন্মের পূর্ব অবস্থা থেকে, প্রি ন্যাটাল স্টেজ থেকে। ওকে, তোমার একটাই ভুল হয়েছিল পিকুর, স্মৃতি ভুল করেছিল দুটো। স্মৃতির সেটটা যদি একটু আমরা চেক করি, স্মৃতি ভুল করেছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা ভুল করেছো। কোশ্চেন নাম্বার 11 এর কোশ্চেন ছিল, at the pre-primary stage reading aloud while writing is given importance.
দিস ইজ বেসড অন হুইচ থিওরি অফ লার্নিং? এই যে লাউড রিডিং আমরা বলছি না, লাউড রিডিং কোশ্চেন নাম্বার 11, চলে এসো, সিটটা দেখিয়ে দিচ্ছি, এইখানটায় দেখো কোশ্চেন নাম্বার 11। প্রি প্রাইমারি স্টেজ, প্রাক প্রাথমিক স্তরে কি করা হচ্ছে, জোরে জোরে টিচার পড়েন, আর স্টুডেন্টকেও কি বলা হয়, রিডিং অ্যালাউড। এই যে জোরে জোরে পড়তে বলা হচ্ছে কেন, ছেলে মেয়েদের জোরে জোরে পড়তে বলা হয় কেন? টিচারের দেখবে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি, টিচারের মডেল রিডিং বাই টিচার, দ্যাট মিনস লাউড রিডিং বাই টিচার, লাউড রিডিং বাই স্টুডেন্ট, এই কথাগুলো বলা হয় না? জোরে জোরে পড়ো বাচ্চাদেরকে বলা হয়, জোরে জোরে পড়ো, লিখতে গেলেও বলা হয় বলে বলে লেখো। দেখো এগুলো খুব প্রচলিত ধারণা পাই, যাতে সে অনুকরণ করতে পারে, ঠিকঠাক অনুকরণটা যাতে করতে পারে, সেই জন্য। আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে যখন শিল্পী মঞ্চে গান গায়, দেখবে দুটো স্পিকার নিচের দিকে ঘোরানো থাকে, যাতে সে নিজের গানটা শুনতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে টিচার যখন মডেল রিডিং দেয়, বাচ্চারা অনুকরণ করে, নিজের পড়াটাকে নিজে অনুকরণ করতে পারে, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তো সেটাই বলা হচ্ছে, লাউড রিডিং এর এটাই ইম্পর্টেন্স। সো রাইট অ্যান্সার ইজ ইমিটেশন, নট কন্ডিশনিং। কন্ডিশনিং ইজ ডিফারেন্ট থিং। কন্ডিশনিং এর বাংলা হচ্ছে অনুবর্তন। ইট মে বি ক্লাসিক্যাল কন্ডিশনিং, ইট মে বি অপারেন্ট কন্ডিশনিং, যেখানে তোমার কিছু উদ্দীপক থাকবে আর কিছু প্রতিক্রিয়া ঘটানো হবে, স্বাভাবিক উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া, সেটা তো কন্ডিশনিং। আর এখানে ইমিটেশন করা হচ্ছে, অনুকরণ করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে, এরকম ব্যাপারটা। আর একটা ভুল করেছো, 28। বেশ, এটা তো বলেই দিলাম, অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবার আচ্ছা, রিমার স্কোর হয়েছে 25/30। 25/30, মানে 5টা ভুল করেছে রিমা। কোশ্চেন নাম্বার 3 ভুল। দ্য ওয়ার্ড সোশ্যালাইজেশন মিনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই হয়তো, এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্য টার্ম সোশ্যালাইজেশন মিনস, তুমি করেছো আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল ডাইভার্সিটি, নট socialization. Come to question number 3 here. Question number 3, look here. Socialization কি? Following social norm relentlessly. The term relentlessly means rigidly, কঠোরভাবে যদি কোনো নিয়মকে ফলো করা, কঠোরভাবে ইজ এ নেগেটিভ টার্ম, হলো না। রিভোল্ট করবে এগেইনস্ট সোশ্যাল নর্মস, নেগেটিভ টার্ম হবে না। এবার দুটো জিনিস খুব ভালো ছিল, ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল ডাইভার্সিটি, পজিটিভ টার্ম, and the another one that is adjusting in the society, সমাজের সাথে মানিয়ে নেওয়া। এখন দুটোই পজিটিভ টার্ম ছিল, কনফিউশন হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই দুটো টার্ম হলো না, ফার্স্টেই বাদ চলে গেল। ওয়ান ইজ রিজিড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এ নেগেটিভ কনসেপ্ট, রিভল্ট করা, বিদ্রোহ করা। এখন কোনটা হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল ডাইভার্সিটি হবে না অ্যাডজাস্টিং দ্য সোশ্যালাইজেশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে সামাজিকীকরণ। এর এক্সাক্ট টার্মটা হচ্ছে সামাজিকীকরণ, ঠিক আছে? সামাজিকীকরণ, নোট করে নেবে খাতায়, বাংলায় সামাজিকীকরণ। সামাজিকীকরণটা কি? সামাজিক যে রীতিনীতি, সামাজিক যে আদব কায়দা, সামাজিক যে আচার আচরণ, সামাজিক যে অভ্যাস, সেগুলোকে আয়ত্ত করা, সেটা হচ্ছে সামাজিকীকরণ, খুব সহজ করে। তাহলে নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হলো না, বিদ্রোহ ঘোষণা করা হলো না, সামাজিক বৈচিত্র্য বোঝাও কিন্তু এক্ষেত্রে হলো না, এটাও হচ্ছে না। হচ্ছে কোনটা? অ্যাডজাস্টিং ইন দ্য সোসাইটি, সমাজে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, সামাজিক রীতিনীতির সাথে পরিচিতি লাভ করা, দ্যাট ইজ সোশ্যালাইজেশন। সোশ্যাল নর্মস, সোশ্যালিটি রুলস,
তার যে হ্যাবিট, তার যে কালচার, সবকিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, দ্যাট ইজ সোশ্যালাইজেশন। সামাজিকীকরণ অর্থাৎ সমাজের সাথে নিজেকে খাপ খাওয়ানো। ক্লিয়ার হয়েছে রিমা? সোশ্যালাইজেশন ক্লিয়ার হয়েছে? Question number 6. Dash method can be best used in teaching to encourage democratic living among students? খুব ভালো প্রশ্ন কিন্তু এই যে ডেমোক্রেটিক লিভিং, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 চলে এসো। কোশ্চেন নাম্বার 6 এ এটা একটু ভুল করেছিলে। Dash method can be best used in teaching to encourage democratic living. Democratic, the term democratic আমরা বারবার বলেছি, democratic atmosphere. Democratic atmosphere means fearless atmosphere where the students can freely interact with each other. এই কথাটা বহুবার আমি বলেছি। As a teacher, you should try to create an environment, and the environment must be fearless environment, ভয়হীন পরিবেশ, democratic environment, গণতান্ত্রিক পরিবেশ, so that the learners can freely interact. ছেলেমেয়েরা কি করবে? একে অপরের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া করবে, ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবে। লেকচার মেথড, আমি বারবার বলেছি লেকচার মেথড হয় না, টার্মটাই গোলমাল। প্রথমে বাদ, এবার পড়ে রইল সোশ্যাল এক্সপেরিমেন্টাল ডিসকভারি। তিনটাই ভালো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টার্ম কোনটা বলেছিলাম? সব থেকে গুরুত্বপূর্ণ পজিটিভ টার্ম কোনটা বলেছিলাম? সোসাইটি, সোশ্যাল, সোশ্যালাইজেশন, এই শব্দগুলো বলেছিলাম, মনে পড়ছে তো? সোশ্যাল, সামাজিক। সামাজিক শব্দটা হচ্ছে একটা বিরাট বড় পজিটিভ শব্দ। যখন তোমরা তো কনফিউশন হবে যে পজিটিভ টার্ম অনেকগুলো রয়েছে, এক্সপেরিমেন্টাল, ডিসকভারি, সবগুলো পজিটিভ টার্ম, তখন তুমি সেপারেট করবে কিভাবে তাদেরকে? তার মধ্যে ওয়েটেজ ভ্যালু বেশি সোশ্যাল শব্দটার মধ্যে, সামাজিক। সোশ্যাল ইন্টারাকশন, এছাড়াও ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, গণতান্ত্রিক পরিবেশে কি হয়? মানুষ কথা বলতে পারে। গণতান্ত্রিক ডেমোক্রেটিক ক্লাসরুম সিচুয়েশনে স্টুডেন্টস উইল বি এবল টু ইন্টারাক্ট উইথ আদার লার্নার্স, উইথ দেয়ার টিচার্স, দ্যাট ইজ সোশ্যাল ইন্টারাকশন। ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, ডেমোক্রেটিক লিভিং মিনস সোশ্যাল ইন্টারাকশনের স্কোপ থাকবে। ক্লিয়ার? সো বি ইজ দ্য রাইট আনসার। বাকিরা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ? বেশ, আমি শুধু যে যে সিটগুলো কনফিউশন হচ্ছে সেগুলো একটু বলে দিচ্ছি, তারপরে গিয়ে সবগুলো বলে দেবো। তুমি ভুল করেছো 12 নম্বর প্রশ্নটা, একটু এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ছিল নলেজ বেস প্রশ্ন। অ্যাকর্ডিং টু পিয়াজে, children developed abstract logic, abstract and reasoning skill. Abstract logic and reasoning skill. It is not concrete. The term is abstract. Question number 12. Come here. Question number 12. রফিক, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার মানে কি? ডেমোক্রেটিকের বাংলা হচ্ছে গণতান্ত্রিক, সোজা কথা। গণতান্ত্রিক পরিস্থিতিতে তুমি কি করতে পারো? কথা বলার সুযোগ পাও। যদি সেটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় কি করা হয়? প্রজারা কথা বলতে পারতো না। তাহলে ক্লাসরুমে যদি তুমি স্বৈরাচারী, ডেমোক্রেটিকের জায়গায় অথরিটেটিভ রাখো, অ্যাটমসফিয়ারটাকে কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা রাখো, সেক্ষেত্রে ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলতে পারবে না। যখন তুমি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রাখছো, তার মানে ডেমোক্রেসির মূল কথা কি? আমাদের কি বলে, বাক স্বাধীনতা রয়েছে। বাক স্বাধীনতা থাকা মানে আমরা কি করবো? একে অপরের সাথে কথা বলতে পারবো, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবো, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারাকশন, বাংলায় বলা হয় মিথস্ক্রিয়া বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। সেটাই তো ডেমোক্রেসির, গণতন্ত্রের মূল কথা, তাই না? সামাজিকভাবে আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো, ওটাই হলো। বেশ, এবার 12 নম্বর প্রশ্নটা একটু ভুল করেছো রিমা। তোমার শব্দটা বলেছিলে অ্যাবস্ট্রাক্ট লজিক হবে, কোথাও তো কংক্রিট লজিকের কথা বলেনি। তাহলে তুমি কংক্রিটটা করেছো কেন? তাই না? তোমাকে তো বলা হয়েছিল অ্যাবস্ট্রাক্ট লজিক হবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট লজিক তো কংক্রিট অপারেশনাল স্টেজে হবে না, কোথায় হবে?
ফর্মাল অপারেশন স্টেজে হবে। কংক্রিট কোথায় হয়? যদি কংক্রিট বলতো তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজে হতো, মূর্ত বলেনি তো। এটা কি বলেছে? বিমূর্ত। বিমূর্তের কোথায় ফর্মাল স্টেজের স্কেল গুলো কেউ বলতে পারবে? সেন্সারি মোটর স্টেজ কোথা থেকে কথা? সেন্সারি মোটর স্টেজের স্কেলটা বলো তো ইংরেজি, 0 to 2, তাই না? 0 to 2 সেন্সারি মোটর স্টেজ, সংবেদন সঞ্চালন স্তর যেটাকে বলা হয়। প্রি অপারেশনাল স্কেল কত বলো, তোমরা জানো তো? প্রি অপারেশনাল স্টেজের স্কেলটা কত? বলো বলো বলো, চটপট বলো। 2 থেকে কত হবে? 2 থেকে 7, ভেরি গুড। কংক্রিটটা হয় 7 থেকে 11, আর ফর্মালটা লাস্টে হয় 11 থেকে 18, তাই না? এই তো ব্যাপার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবার এখানে সিকোয়েন্সটা ব্রেক করে দিয়েছে বলে রিমাভ হয়ে যায়, তো তাহলে কংক্রিটটাই লাস্টেরটা না, লাস্টের হচ্ছে ফর্মাল। ক্লিয়ার? লাস্ট কিন্তু ফর্মাল। বেশ, আর কি ভুল করেছো? 21 নাম্বারটা ভুল করেছো। 21 নাম্বার কোশ্চেন একটু বড় ছিল। Which one of the following does not describe the ways in which a teacher can model problem solving for children in the classroom? বেশ চাপদা প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্নটা। চলো দেখে নাও 21 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখে নাও। Which one of the following does not describe, যে does not describe বলে দিল, তার মানে প্রশ্নটা কি হয়ে গেল? নেগেটিভ প্রশ্ন হয়ে গেল তো। প্রশ্নটা তো পুরো নেগেটিভ করে দিল এই ওয়ার্ডটা দিয়ে। Which one of the following does not describe, কোনটা ডেসক্রাইব করে না? তার মানে নেগেটিভ আনসার চাইছে। প্রশ্নটা যখন নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ আনসার চাইছে। বি অনেস্ট অ্যাবাউট মেকিং মিস্টেক্স ওয়াইল সলভিং সামথিং, এটা তো খুব পজিটিভ টার্ম, বি অনেস্ট। যদি সমস্যা সমাধান করতে এই কথা ভুল করে ফেলো, তাহলে তোমাকে কিন্তু সততার সাথে নিজের ভুলটা ঠিক করে নিতে হবে। ইউজ ভোকাবুলারি লাইক থিঙ্ক, আইডিয়া, ট্রায়াল, ডিফারেন্ট আনসার, এটা পজিটিভ। আস্ক কোশ্চেন্স উইথ কনভার্জেন্ট আনসার্স, কনভার্জেন্ট মানে কি? যার একটা উত্তর। কনভার্জেন্ট মানে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ক্লোজ এন্ডেড, সেটা তো কনভার্জেন্ট। আর লাস্ট বলছে ডিসকাস ইওর থট প্রসেস অ্যাবাউট সলভিং এ পার্টিকুলার প্রবলেম, কোনটা হবে বলো তো? নেগেটিভ কোনটা? কনভার্জেন্ট। আমি বহুবার বলেছি কনভার্জেন্ট ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড। দ্য টার্ম ডাইভার্জেন্ট ইট ইজ এ পজিটিভ, বহুমুখী। কিন্তু কনভার্জেন্টটা কি? নেগেটিভ টার্ম তো। প্রশ্নটা তো নেগেটিভ ছিল, দেখো ডাজ নট ডেসক্রাইব বলেছে, কনভার্জেন্ট ওয়ার্ডটা পেয়ে গেছে। ওয়ার্ডগুলো নোট করতে হবে। বড় বড় প্রশ্ন অতক্ষণ পড়ার সময় পেয়ে বোঝার সময় পাবে না, এটা বুঝতে 5 মিনিট সময় চলে যাবে। টার্ম দিয়ে বেরিয়ে যেতে হবে। নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ কিওয়ার্ড খোঁজো, কোথায় আছে? কনভার্জেন্ট আনসার। আমরা কোনটাকে গুরুত্ব দিই? ডাইভার্জেন্টকে। দ্য টার্ম ডাইভার্জেন্ট ইজ রিলেটেড টু ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মিনস ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিং মিনস ক্রিয়েটিভিটি। দিস ইজ এ পজিটিভ টার্ম, but the word convergent it is a negative term. Convergent answer, convergent thinking, convergent টার্মটাই নেগেটিভ টার্ম। গেল উত্তর।
কত সোজা, তার অনুসারে বের করে দিতে হবে। এবার দেখো তুমি 28-এরটাও ভুল করেছো। 28 অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। 28টা অনেকেই বুঝতে পারো না, ব্যাপারটা ভুল হয়েছে দেখছি। তাহলে আমরা এখানে ফার্স্ট 3 জনের ডিসকাস করে নিলাম। এবার চলে এসো এই সিটের 3 জনের একটু ডিসকাস করে নি। মন্দিরা সিটটা একটু দেখি। মন্দিরা স্কোর হয়েছে 26 আউট অফ 30। মন্দিরা ভুল করেছে কোশ্চেন নাম্বার 8। অলরেডি ডিসকাস করে দিয়েছি আমরা কোশ্চেন নাম্বার 8। মন্দিরা ভুল করেছে কোশ্চেন নাম্বার 11। এটাও আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 16, 16টা ভুল করেছে। 16 নম্বর প্রশ্নটা মন্দিরা ভুল করেছে। চলো 16 নম্বরে আমরা দেখি ইংলিশ ভার্সনে কি বলছে প্রশ্নটা। চেষ্টা করবে ইংলিশ ভার্সনটাকে ফলো করার বেশি। বাংলায় কনফিউশন, পরীক্ষায় কিন্তু দুটো ভার্সনই প্রশ্ন থাকবে, আপারের ক্ষেত্রে বলছি। এরকম ইংলিশ বাংলা পাশাপাশি দেওয়া থাকবে, ওই জন্য আমি এইভাবে সেটটা দিলাম। সেন্ট্রালে অনলি ইংলিশ, আপারের ক্ষেত্রে ইংলিশ বাংলা বোথ। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি? পজিটিভ কিওয়ার্ড পেয়ে গেছি, ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস চিলড্রেন্স জেন্ডার স্টেরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফর্মিটি। শিশুদের মধ্যে ওই যে লিঙ্গগত যে একটা তাদের মধ্যে স্টেরিওটাইপ, গতানুগতিক ধারণা, এই লিঙ্গের এই ভূমিকা, এটাকে দূর করতে হবে। তার মানে এক কথায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য ইফেক্টিভ স্ট্র্যাটেজি কোনটা? খুব সোজা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন বিষয়টাতে আমরা গুরুত্ব দেব? এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোল। আমরা যদি জেন্ডার স্পেসিফিক রোলের উপর জোর দিই, মেয়েরা আলপনা দেবে, ছেলেরা বাইরে থেকে জিনিস কিনে আনবে, মেয়েরা রান্না করবে, ছেলেরা বাজারের কাজ করবে, দিস ইজ এ জেন্ডার স্পেসিফিক রোল, বাট উই শুড নট এনকারেজ দিস, উই শুড নট এমফাসাইজ দিস। এটা নেগেটিভ কনসেপ্ট হয়ে যাচ্ছে। যদি তুমি জেন্ডার স্পেসিফিক রোলটাকে এমফাসাইজ করো, দিস ইজ এ নেগেটিভ কনসেপ্ট। জেন্ডার স্পেসিফিক কোনো রোল থাকবে না, সেটাকেই তো বলা হচ্ছে। এই যখন জেন্ডার স্পেসিফিক রোলটাকে তুমি এমফাসাইজ করছো, তার মানে তোমার তো কি হলো, তুমি তো ওই গতানুগতিক ধারণা লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারলে না। সেগ্রিগেটেড হবে না, আমরা অলরেডি সেগ্রিগেটেড শব্দটা বহুবার বলেছি। প্লে গ্রুপ তৈরি করব জেন্ডার সেগ্রিগেটেড, জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট তৈরি করব, এগুলো একটাও হবে না। সেগ্রিগেট, সেপারেট, এলিমিনেট, আইসোলেট হয় না পেডাগজিতে। ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করো ছেলেমেয়েদের সাথে। লিঙ্গ বৈষম্যটা ভালো নয়, লিঙ্গ বৈষম্য ধারণাকে বর্জন করতে হবে, এগুলো তাদেরকে বোঝাও। লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করো, তবে তো তুমি গতানুগতিক ধারণাটা বা লিঙ্গগত যে বৈষম্য সেটা দূর করতে পারবে। ক্লিয়ার হয়েছে মন্দিরা? প্রশ্নটা ভাষাটা বুঝতে পারেন ঠিক মতো? নেক্সট ভুল করেছো 28 নম্বর। 28 নম্বর আমরা অলরেডি বলে দিয়েছি। তো দেখো এগুলোই বেশি ভুল হচ্ছে, কিছু কিছু প্রশ্ন দেখো স্পেসিফিক এরাই ভুল করছে বেশি। চলে এসো প্রগতি। প্রগতির স্কোর হয়েছে 26। প্রগতির সিটটা একটু চেক করে নিই। প্রগতি ভুল করেছে 8 নম্বর প্রশ্নে। অলরেডি আমরা বলে দিয়েছি এটা একটা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ থেকে তৈরি হচ্ছে। 10 নম্বরটা, 10 নম্বরটা তুমি করেছো সামাজিক এবং দার্শনিক একসাথে। 10 নম্বর প্রশ্নের উত্তরটা একটু আলাদা হতে চাইছে। এই দেখো 10 নম্বর। জন ডিউই বলেছেন স্কুল ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন and education is a social process. both are social, দুটোই সামাজিক হবে। প্রগতি, স্কুল সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা সামাজিক প্রক্রিয়া।
শিক্ষা দার্শনিক প্রক্রিয়া নয়। শিক্ষার দার্শনিক ভিত্তি আছে, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি আছে, শিক্ষার সামাজিক ভিত্তি আছে, সেটা আছে। বাট এডুকেশন ইজ এ সোশ্যাল প্রসেস। Education is a social institution, and also education is a school is a social institution, and education is a social process. Clear? Both are social, দুটোই সামাজিক। জন ডিউই যেখানে থাকবে সেখানেই সোশ্যাল শব্দটা থাকবেই, মনে রাখবে। জন ডিউর সাথে সোশ্যাল শব্দটা যায়। আরেকজনের যাদের সাথে যায় সেটা হচ্ছে ভাইগটস্কির সাথে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি, ভাইগটস্কি। 12 নম্বর ভুল করেছো, বলে দিয়েছি অলরেডি আমরা। 12 নম্বর, বিমূর্ত চিন্তা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কোথায় হয়? যেটাকে বলা হচ্ছে ফর্মাল, যৌক্তিক বা অনেক সময় আনুষ্ঠানিক বলা হয়। কিছু কিছু বাংলা বইয়ে দেখবে যৌক্তিক সক্রিয়তার স্তর বলেছে, আর কিছু কিছু বইয়ে দেখা যাচ্ছে আনুষ্ঠানিক কার্যকরী স্তর বা পর্যায়। বলেছি বাংলায় খটামট একটু হবেই, যৌক্তিক পর্যায় বা আনুষ্ঠানিক কার্যকরী পর্যায়। এটা নয়, এটা সংবেদন সঞ্চালনের নয়, কিন্তু এই ফর্মালে হবে, আনুষ্ঠানিকটাই হবে বা যৌক্তিক স্তরে হবে। সি এরটা হবে 12। 23 ভুল করেছ। নিচের কোন প্রশ্নটি শিশুদের সমালোচনামূলক চিন্তায় উৎসাহিত করে? Question number 23. Come to question number 23. Which one of the following questions invites children to think critically? Very very important প্রশ্ন, পজিটিভ কনসেপ্ট, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং হবে। তার মানে হ্যাঁ প্রগতি, বাংলা টার্মগুলো অসুবিধা হবে আমি জানি। তো তোমরা প্রথম প্রথম ইংলিশটা নিয়ে ভয় করো, কিন্তু পেডাগজিতে ইংলিশটাই সব থেকে সোজা, বাংলাটাই জটিল, করতে গিয়ে বুঝতে পারো। আমি যখন প্রথম প্রথম বলি কেউ বিশ্বাস করে না, ভাবে স্যার এমনি বলছি, ইংলিশ আবার সোজা হয়। বাট ফর পেডাগজি দ্য ইংলিশ টার্ম ইজ দ্য বেস্ট টার্ম। ওর খটামটা নেই, বাংলাতে বিরাট জটিল, একাধিক বাংলা শব্দ ব্যবহার করে দেবে, খুঁজেই পাবে না। সমালোচনামূলক চিন্তা, ডাইভার্জেন্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কখন হয়? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সঠিক উত্তর কি? এটা তো কনভার্জেন্ট থিঙ্কিং হয়ে গেল। হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান সলভ দিস? আর কি কি উপায়ে আমরা এটা সমাধান করতে পারি, এইটা তো হবে। যখন বলছে ক্যান ইউ থিঙ্ক অফ এ সিমিলার সিচুয়েশন, সেটা তো তো কনভার্জেন্টই হয়ে গেল। ডু ইউ নো দ্য আনসার অফ দিস, ইয়েস অর নো, কনভার্জেন্ট হয়ে গেল। ক্রিটিক্যাল থিঙ্কিং, থিঙ্ক ক্রিটিক্যালি, মানে কোন থিঙ্কিং এর কথা বলেছে? ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মিনস ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটা বহুমুখী চিন্তন। সমালোচনামূলক চিন্তন মানে কি? যেটা বহুমুখী হবে। বহুমুখী কখন হবে? আমরা কি কি উপায়ের সমাধান করতে পারি, কি 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 মাল্টিপল সলিউশন, বহুমুখী সমালোচনা। বাংলাতে এলিমিনেট করতে পারবে না, বাংলা এলিমিনেট করে জটিল। কিন্তু আমি বারবার বলছি ইংলিশ টার্মগুলো মাথায় রাখো, প্রশ্ন তোমাদের ইংলিশ ভার্সনে পাবে, পাশে এরকম দেয়া থাকবে, তো দেখে নেবে চট করে। বাংলা কটমটে লাগলে ইংলিশটা দেখে নেবে, সুবিধা হবে। এই যে বলছে আমরা কি কি উপায়ে সমাধান করতে পারি, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ, দ্যাট ইজ ডাইভার্জেন্ট থিঙ্কিং। ডিফারেন্ট ওয়েজ মিনস মাল্টিপল ওয়েজ, এটাই ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে, এটাই থিঙ্ক ক্রিটিক্যালি। ঠিক আছে, সঠিক উত্তর কি? একই পরিস্থিতি ভাবা, সেখানে তো আমি ডিফারেন্ট কিছু ভাবতে পারছি না, একই পরিস্থিতি ভাবছি, সিমিলার সিচুয়েশন। আমাদের বেরোনোর জায়গা নেই, লো রো ট্রান্সফার হচ্ছে। সিমিলার সিচুয়েশন মিনস লো রো ট্রান্সফার লার্নিং হচ্ছে। লো রোডে তো আমার ক্রিটিক্যাল থিঙ্কিং হবে না। ফর ক্রিটিক্যাল থিঙ্কিং ইট ইজ হাই রোড হতে হবে, হাই রোড ট্রান্সফার অফ লার্নিং। ফর ক্রিটিক্যাল থিঙ্কিং ইট ইজ HOT, হাই রোড ট্রান্সফার অফ লার্নিং। তাই তো বলেছিল নাকি? বেশ, আর কি ভুল করেছো? আর কিছু ভুল করনি।
ঠিক আছে, স্বাগতা সিটটা একটু চেক করে নি, স্বাগতা কি করেছে দেখি। স্বাগতা বেশ কয়েকটা ভুল করেছে। 7 নম্বর ভুল। বিকাশ কোথা থেকে শুরু হয় অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। 12 নম্বর ভুল অলরেডি ডিসকাস করে নিয়েছি। 17 নম্বর ভুল, এইটা দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে চলে এসো। Which one of the following is not related to? Not related to. Look at this term. Not related to. It is a negative question. That means 3 options are right, 1 is incorrect. That is your answer. It is an integral part. Positive term. It focus on child's achievement in different learning areas. Another positive term. It is useful to label children as slow, poor, intelligent. Labeling করা, labeling করতে সাহায্য করে। It has been mandated by the Right to Education Act of India. শিক্ষার অধিকার আইন দ্বারা এটাকে বাধ্যতামূলক করা হয়েছে সিসিইটাকে। এক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু নট পজিটিভ, বাট ইট ইনফরমেশন ইজ রাইট। এটা রাইট, এটা রাইট, এটা রাইট। It is useful to label children as slow, poor and intelligent. এই লেবেলিংটাকে কিন্তু আমরা সবসময় নেগেটিভ হিসেবে ধরি। কখনোই স্টুডেন্টকে আমরা লেবেলিং করার চিন্তা ভাবনা নিই না, মনে রাখবে, ঠিক আছে? লেবেলিং করি না। সিসিটা অবশ্যই যে কোনো টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কার মধ্যে স্লো রয়েছে, কার মধ্যে শিখনের জটিলতা রয়েছে, কে স্লো লার্নার, কার লার্নিং পুয়ার হচ্ছে, কে ইন্টেলিজেন্ট লার্নিং, এগুলো আমরা বুঝতে পারি। কিন্তু কোনো লার্নিং এর সাথেই কিন্তু, বা কোনো লার্নিং এর যেটা লক্ষ্য, সেটা লক্ষ্য হবে লেভেলিং করা, ছেলে মেয়েদেরকে নয়। ছেলে মেয়েদেরকে লেভেলিং করার জন্য কিন্তু আমরা এই কোনো ইভালুয়েশনই করব না, এটা মনে রাখবে। ইভালুয়েশন করলে, যে তো আজকে ইভালুয়েশন করলাম, আমি একটা স্কোর জানতে পারলাম, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু এই লেভেলিং করার জন্য নয়। আমি যে টেস্টটা নিচ্ছি তার উদ্দেশ্য কিন্তু লেভেলিং করার নয়, ঠিক আছে? ওই লেভেলিং করা কিন্তু চলবে না বলা হচ্ছে ছেলে মেয়েদেরকে। দেখবে বর্তমানে যে কারণে ওই রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখন সেকশন ভাগ করা হয় না। আগে করা হতো কি 1 থেকে 40 এ সেকশন, 41 থেকে 80 বি সেকশন। মানে বি সেকশনে তুমি পড়াতে যাচ্ছ মানে বুঝে নিলে এই ছেলেগুলো একটু মেরিট কম, সি সেকশনে পড়ানো যাচ্ছে মানে এরা আরো নিচের লেভেলের, আর ডি সেকশন গেছে মানে তো ওগুলো পড়া না পড়া সমান, ওগুলো ফেল পার্টি। এই কনসেপ্ট এখন নেই, এইভাবে লেভেলিং করা যায় না এখন আর। এখন কি করে জানো তো, 1 2 3, রোল নাম্বার 1 এ সেকশনের এক রোল, রোল নাম্বার বি এ সেকশনের, এই রোল নাম্বার 2 এ সেকশনের এক রোল, রোল নাম্বার যেটা মেরিটে যেটা 3 সেটা হচ্ছে সি সেকশনে এক রোল, আবার মেরিট লিস্টে যে 4 ছিল সেই সেকশনের 2 রোল, মেরিটে যে 5 সে বি সেকশনে 2 রোল, মেরিটে যে 6 সি সেকশনে 2 রোল। তার মানে কি হলো, প্রত্যেকটা সেকশনে ভালো স্টুডেন্টও রয়েছে, খারাপ স্টুডেন্টও রয়েছে, তুমি আলাদা করে লেভেলিং করতে পারবে না। এ সেকশন মানে ব্রিলিয়ান্ট, বি সেকশন মানে অ্যাভারেজ, সি সেকশন মানে বিলো অ্যাভারেজ, এইভাবে লেভেলিং করতে পারবে না। এই লেভেলিংটা একটু নেগেটিভ কনসেপ্ট বর্তমানে বলা হচ্ছে, এটা খেয়াল করবে। বেশ, তাহলে হলো কি তোমার এগুলো হয়ে গেল 23, ঠিক আছে, তোমার সিটটা চেক হয়ে গেল। নেক্সট
বাকি এভারেজ স্কোর তোমরা করেছো। আমরা পিয়ালিটা একটু দেখে নি। পিয়ালিও 26 স্কোর করেছে। কোনো জায়গায় মনে রাখবে লেভেলিং করা যাবে না কোনো স্টুডেন্টকে। পিয়ালি 8 নম্বর ভুল করেছো, আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। 8টা অনেক ছেলে মেয়ে ভুল করেছে, কিন্তু 8 নম্বর কোশ্চেনটা অনেক ছেলে মেয়ে ভুল করেছে। 12টাও দেখো অনেকজন ভুল করেছো। 13টাও অনেকজন ভুল করেছো। 13টা না, এই 13টা পিয়ালি ভুল করেছে। 13 ব্যাকরণ শেখানো উচিত। মুখস্থ করে পিয়ালি নিয়ম মুখস্থ করে হবে? মুখস্থ শব্দটা কোনোদিন উত্তর হয়? 13 নম্বর প্রশ্নটা দেখি আমরা একটু। গ্রামার শুড বি টট বাই গিভিং ক্লিয়ার এক্সপ্লানেশনস, এটা হতে পারে। এনাবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, এটা হতে পারে। আস্কিং স্টুডেন্ট টু লার্ন রুলস, নিয়ম মানেই তো নেগেটিভ, রুলস মানেই তো নেগেটিভ টার্ম, তাহলে কি করে হবে এটা উত্তর? এটা কখনোই উত্তর হবে না, রুলস দিয়ে উত্তর কখনো হয় না। মেকিং লার্নার্স ডু রিটেন অ্যাসাইনমেন্ট দিয়েও গ্রামার শেখানো যাবে না। এই দুটো হতে পারে, গিভিং ক্লিয়ার এক্সপ্লানেশনস এটা। আর সব থেকে ভালো কি বলেছিলাম, সব থেকে পজিটিভ টার্ম কি বলেছিলাম? কনটেক্সট, প্রসঙ্গ ভিত্তিক। কনটেক্সট, গ্রামার শুড বি কন্টেক্সচুয়াল গ্রামার। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে 11-12 কন্টেক্সচুয়াল গ্রামার শেখানো হয়, ভুলে গেলে চলবে না উদাহরণগুলো। গ্রামার কেমন করে শেখানো উচিত? কনটেক্সট অনুযায়ী গ্রামার শেখানো উচিত। একটা ওয়ার্ডের এক্সাক্ট মিনিং কোথা থেকে পাওয়া যাবে? তার কনটেক্সট থেকে। এই কনটেক্সট টার্মটা পজিটিভ টার্ম, কনটেক্সচুয়াল গ্রামার। এবার সেটা শেখাতে গিয়ে ইউ শুড গিভ ক্লিয়ার এক্সপ্লেনেশন, বাট ক্লিয়ার এক্সপ্লেনেশনটাই মেন নয়, গ্রামারটা হবে কনটেক্সচুয়াল গ্রামার। ওয়েটেজ ভ্যালু কোনটার বেশি? বিটা ওয়েটেজ ভ্যালু বেশি। বি এর অপশনটা প্রপার হলো, মোস্ট ইম্পর্টেন্ট হলো। হলো না? পিয়ালি বোঝা গেল? আর কি ভুল করেছে পিয়ালি? বারো তো বললাম, 13 হলো, 17 অলরেডি আমরা বলে দিয়েছি, বা সেগুলোই ভুল ছিল। তো দেখো ম্যাক্সিমাম যে ভুলগুলো তোমরা করেছো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম। এবার যেটা পড়ে রইলো যে প্রশ্নগুলো, সেগুলো তার মানে খুব একটা কনফিউজিং কিছু নয়। রাহুল অলওয়েজ থিংস অফ মাল্টিপল সলিউশন, সে মাল্টিপল সলিউশন এটা পজিটিভ তো। মাল্টিপল সলিউশন মানে ক্রিয়েটিভ থিঙ্কিং, তার হচ্ছে যেটাই ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ সেটাই হচ্ছে ডাইভারজেন্ট। যখনই মাল্টিপল হচ্ছে তখনই সেটা ডাইভারজেন্ট হচ্ছে। কনভার্জেন্ট নেগেটিভ, এই যে কনভার্জেন্ট টার্ম এটা নেগেটিভ। রিজিড নেগেটিভ, ইগোসেন্ট্রিক না, ক্রিয়েটিভ। মাল্টিপল সলিউশন, রাহুল কি করছে? একটা সমস্যার একাধিক সমাধানের কথা সে ভাবছে, একটা সমস্যার একাধিক সমাধান, এবং যার মধ্যে অনেকগুলোই তার নিজস্ব, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তো তার যে ক্রিয়েটিভিটির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অরিজিনালিটি। ক্রিয়েটিভিটির সাথে অরিজিনাল শব্দটা যায়, মনে রাখবে। ক্রিয়েটিভিটির সাথে অরিজিনাল টার্মটা যায়, অরিজিনাল। তার কি হবে? সৃজনশীল। নট এ ফিচার অফ চাইল্ড সেন্ট্রিক আউটলুক, নট এ ফিচার বলেছে, ফিচার নয়। চিলড্রেন্স আর অ্যাক্টিভ, পজিটিভ। ইচ চিলড্রেন ইন ইউনিক, পজিটিভ। ইচ চিল্ড্রেন হ্যাজ এ রাইট টু এডুকেশন, পজিটিভ। নেগেটিভ কোনটা? ইচ চাইল্ড মেক্স হিজ অর হার কারিকুলাম, ছেলে মেয়েরা কি, শিশুরা নিজেদের পাঠ্যক্রম নিজেরা তৈরি করতে পারে? তা তো নয়, নয় বলেছে, তাহলে নয়টাই উত্তর, নয়টাই উত্তর। এইভাবে তো উত্তর খুঁজতে হবে আমাদেরকে। এইভাবে উত্তর খুঁজলে আর উত্তরগুলো ভুল হবে না। সোশ্যালাইজেশন অলরেডি বলে দিয়েছি। এই যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হয় কেন, ব্যক্তিগত বৈষম্য হয় কেন?
because of heredity and environment both, not only for heredity and not only for environment, but দুটো ফ্যাক্টরে দায়ী, both. The environmental factors that shape development include all the following except negative one again. কোনটি ছাড়া? পুরো প্রশ্নটি ভালো বলছিল, দিয়ে বলো কোনটি ছাড়া? শারীরিক গঠন। শারীরিক গঠনটা সরাসরি ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ফ্যাক্টর নয়, বাট কোয়ালিটি অফ এডুকেশন, quality of nutrition, culture, they are directly related to development. Okay, শারীরিক গঠনটা অতটা ইম্পর্টেন্ট নাই। 6, 7, 8 আমাদের অলরেডি হয়ে গেছে। 9 নম্বর, ইন্ডিভিজুয়াল লার্নস ফ্রম হিজ ওন মিস্টেক্স। ছেলেমেয়েরা কি নিজেদের ভুল থেকেই শেখে, ছেলেমেয়েরা নিজেদের ভুল থেকে নিজেরা শেখে। কোন থিওরি? ভুল থেকে শেখা, ট্রায়াল এরর, খুব সোজা। এই যে ভুল থেকে শেখা, তোমার চেষ্টার ভুল। কত সোজা ছিল। 11, 12, 13 হয়ে গেছে, 14। মনি frequently ask probing and imaginative questions, খুব ইম্পর্টেন্ট টার্ম দুটোই, পজিটিভ টার্ম, ক্লাস 5 এর। তার কোন স্কিলের দক্ষতা বাড়ছে? প্রবিং কোশ্চেন করছে, ইমাজিনেটিভ কোশ্চেন্স করছে। প্রবিং কোশ্চেন্স, ইমাজিনেটিভ কোশ্চেন্স বোথ আর পজিটিভ, পজিটিভ ধারণা। তার মানে তার যে থিঙ্কিং পাওয়ার সেটা তো ভালো হয়ে গেছে, থিঙ্কিং স্কিলটা ডেভেলপ করছে। সে যখনই অনুসন্ধানমূলক প্রশ্ন করছে বা কল্পনা মিশ্রিত প্রশ্ন করছে, তার মানে কি তার চিন্তা করার ক্ষমতাটা বেড়ে গেছে, তাই তো সে প্রশ্ন করতে পারছে তোমাকে, তাই না? প্রশ্ন করছে মানে তার পর্যবেক্ষণ দক্ষতা বেড়েছে বা ইমোশনাল স্কিল বেড়েছে, এগুলো নয়, তার থিঙ্কিং স্কিল। থিঙ্কিং স্কিলে যত ডেভেলপমেন্ট হবে তত সে প্রশ্ন করতে পারবে। যত প্রশ্ন করবে তার মানে সে পাঠের প্রতি তত ইন্টারেস্টেড, এটা তো বোঝাই। লার্নিং কি আমি অলরেডি বলে দিয়েছি। ভাইগটস্কির সাথে কোন টার্মটা যাবে? ডিউই আর ভাইগটস্কির সাথে কোন কোন টার্মগুলো যায় অলরেডি বলে দিয়েছি আমি। সোশ্যাল, সোশ্যাল শব্দটা যায় ভাইগটস্কির সাথে। ডিউই, ভাইগটস্কি এদের সাথেই সামাজিক শব্দটা যাবে, ঠিক আছে? ষোলো হয়ে গেছে, 17 হয়ে গেছে, 18তে চলে এসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? নীতি নয়, নেগেটিভ কোশ্চেন। নীতি নয়, ইট ইজ এ লাইফ লং পজিটিভ। ডেভেলপমেন্ট ক্যান বি মডিফাই করা যেতে পারে। ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বোথ এনভায়রনমেন্ট এন্ড হেরিডিটি, এটাও সঠিক হতে পারে মেবি। দুটোই তো, কখনো কখনো হেরিডিটি হয়, কখনো কখনো এনভায়রনমেন্ট হয়, কখনো বোথ হয়। বাট ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল and cultural contents do not influence it. কালচারাল কন্টেন্টস ইনফ্লুয়েন্স করবে না, নট নট মিলে গেল, উত্তর হয়ে গেল। বিরাট কিছু জানার দরকার নেই, পণ্ডিত হওয়ার দরকার নেই। নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ আনসার, গল্প শেষ। নয় বলেছে, নেই বলেছে, দুটোই নেগেটিভ, চলে উত্তর করে দাও, বোথ আর নেগেটিভ। Children coming from socio-economical disadvantage background, socio-economical disadvantage background, বিরাট জাবদা প্রশ্ন। তাদের কিরকম ক্লাসরুম দরকার? ডিসকারেজ, নেগেটিভ টার্ম, হবে না। ক্যাটেগরাইজ করবে, তাদেরকে আলাদা করে দেবে, হবে না। টিচ দেম গুড বিহেভিয়ার, ভালো আচরণ শেখানোর চেষ্টা করবে, হবে না, তাদের তো ডাইভার্সিটি রয়েছে।
ভ্যালুজ অ্যান্ড ইউজ দেয়ার কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক নলেজ। তাদের সংস্কৃতিকে, তাদের ভাষাকে মূল্য দাও, সেটাকে ব্যবহার করার চেষ্টা করো। আমি কি বলেছিলাম? ডাইভার্সিটি ইজ এ পজিটিভ কনসেপ্ট। ডাইভার্সিটি কিন্তু নেগেটিভ না। অ্যাজ এ টিচার ইউ শুড রেসপেক্ট দেম। ওকে। How can teacher facilitate understanding of complex concepts in children? জটিল জিনিসকে ছেলে মেয়েদের কি করে বোঝাবেন? By giving a lecture? No. লেকচার নেগেটিভ টার্ম। মেকানিক্যাল ড্রিল এগেন নেগেটিভ টার্ম, আগেই বাদ দিয়ে দিলাম দুটা। কম্পিটিটিভ মেন্টালিটিকে বর্তমানে নেগেটিভ হিসেবে দেখা হচ্ছে, সব নেগেটিভ। বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন, দেখো পজিটিভ টার্ম পেয়ে গেছো, এক্সপ্লোরেশন, ডিসকাশন, তাই না? কোশ্চেন দেখলেই উত্তর করা যাবে, খুব সোজা। এটা তো উত্তর হয়েছিল, এটা সি এরটা, এটা নেগেটিভ ছিল, ওটাই উত্তর। 22, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস এ টিচার্স রোল? টিচার রোলটা সব থেকে ভালো কোনটা? যিনি টেক্সট বুক পড়ান, যিনি সিলেবাস শেষ করেন, যিনি ডিসিপ্লিন মেনটেন করেন। দেখো 80, এটা তোমার পেরে গেছে, আশা করি সকলেই পেরে গেছে, বিরাট জটিল কিছু ছিল না। অপশনটা দেখলে এটা পারা যেত। A primary school teacher can encourage children to become effective problem solvers. ছেলে মেয়েদেরকে কি করে উৎসাহিত করবে? অফারিং রিওয়ার্ড ফর এভরি স্মল টাস্ক, প্রত্যেকটি কাজের জন্য রিওয়ার্ড দেবে, হবে না, প্রত্যেকটি কাজের জন্য এভরি। প্রসিডিউরাল নলেজের উপর গুরুত্ব দেবে। ডিসমিস করে দাও, তাদেরকে পেনাল্টি দাও, হবে। ব্রেনস্টর্মিং, কত ভালো শব্দটা রয়েছে, চোখে তো আটকে যাবে এমনিতেই। এনকারেজ করো, গেস করতে সাহায্য করো, দেখো চোখ এমনি আটকে যাবে সঠিক উত্তরে। 24 ডি হবে না। তাদেরকে উৎসাহিত করো, আলোচনা করতে সাহায্য করো, এটাই তো হবে। এরা তো সব ভুল। প্রত্যেকটা কাজের জন্য কাউকে পুরস্কার দেওয়া যায়? পুরস্কার দিয়ে কি আর পড়াশোনা শেখানো যায়? ওটা তো এক্সটার্নাল মোটিভেশন। You should encourage them, you should give them internal motivation. That means you should encourage them. Which of the following strategies not promote meaning making in children? Which one will promote meaning making? Positive one. Transmission of information, it is a negative concept, knowledge based. Transmission of information, it is purely teacher centric concept. Teacher will provide information. তথ্য প্রদান করে, দাতা গ্রহীতা। শাস্তি দেবে। Standardized test, that is pre-planned or organized. Standardized means which is close-ended, হবে না। Meaning making, you should give the opportunity for exploration and discussion. এটাই সঠিক হওয়া উচিত। শাস্তি দিবে, একই রকম প্রশ্ন করবে, এরকম হবে না। অনুসন্ধানে স্কোপ দিতে হবে, আলোচনা স্কোপ দিতে হবে, তবেই তো মিনিং মেকিং হবে। বোঝা যাচ্ছে না? আমি বলে যাচ্ছি, তোমরা শুনছো খালি, বুঝতে পারছি তোমার কথাগুলো? ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে বলো না, ক্লু দাও, হিন্টস দাও। কেন? দিয়ে কি হবে? হিন্টস দেওয়া, ক্লু দেওয়া, ওটাকে কি দেওয়া বলে? ওটাকেই বলে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে সহায়তা করা, ধাপে ধাপে সহায়তাকে স্ক্যাফোল্ডিং বলে। ওই যে একটু করে ক্লু দিল, একটু ধরিয়ে দিল, একটু হিন্টস দিল, ওটা রেনফোর্সমেন্ট নয়, ওটা অনুবর্তন নয়, ওটা মডেলিং নয়, ওটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বলে। স্ক্যাফোল্ডিং মিনস সাপোর্ট দেওয়া।
ধাপে ধাপে একটু করে সাহায্য করা, একটু ধরিয়ে দেওয়া, সেটাই স্ক্যাফোল্ডিং। কোঅপারেটিভ লার্নিং অ্যান্ড পিয়ার টিউটরিং ড্যাশ ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। অ্যাক্টিভলি ডিসকারেজ কেন? পিয়ার লার্নিং, কোঅপারেটিভ লার্নিং সবই তো পজিটিভ, বলো এগুলো দুটোই তো পজিটিভ, তাহলে কেন ডিসকারেজ করবো হবে না? শুড নট বি ইউজ কেন হবে না? ওকেশনালি ইউজ করবো কেন? এগুলো তো সবসময় অ্যাক্টিভলি ব্যবহার করবো। কোঅপারেটিভ লার্নিং, পিয়ার টিউটরিং গুলো সবসময় এগুলো উৎসাহিত করা উচিত। দিস দ্য রাইট অ্যান্সার। 28 অলরেডি হয়ে গেছে, 29 30 বাকি আছে। প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যাসেসমেন্ট শুড বি, অ্যাসেসমেন্টের মূল লক্ষ্য কি? শিক্ষার্থীদের র্যাঙ্ক প্রকাশ করা? একদমই না। লেভেলিং না, একটু আগে বলছিলাম স্বাগতা, লেভেলিং হবে না। পাস ফেল মার্ক করা না, সেটাও হবে না। কোনটা হবে? চিলড্রেনরা কোথায় বুঝতে পেরেছে, কোথায় কনফিউশন রয়েছে, এটি জানার জন্য অ্যাসেসমেন্ট করা। অ্যাসেসমেন্ট কিন্তু লেভেলিং করার জন্য নয়। কন্টিনিউয়াস এন্ড কনফিডেন্সিভ ইভ্যালুয়েশন যে করা হচ্ছে সিসি, ওর উদ্দেশ্য লেভেলিং করা নয়। ছেলে মেয়েদের কোথায় জড়তা আছে, তারা ঠিক মতো বুঝতে পারলো কিনা, এইসব ব্যাপারগুলো জানার জন্য। কখনোই তাদেরকে লেভেলিং করার জন্য কোনো টেস্ট নেওয়া হয় না। আজকে যে আমি টেস্ট নিচ্ছি, তোমাদের একটা র্যাঙ্কিং হচ্ছে, দেখিয়ে দিলাম যে এর তো স্কোর হয়েছে, ওর তো স্কোর হয়েছে, কিন্তু ওটা দেখানোর জন্য আমি টেস্টটা নিলাম না। টেস্টটা নিলাম যাতে তোমাদের আরো বেটার লার্নিং হয়, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আরো যাতে ভালো বুঝতে পারো, তার জন্য টেস্ট নিচ্ছি। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাকচুয়ালি। নাও উই ফোকাস অন অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, নট অ্যাসেসমেন্ট অফ লার্নিং। দিস প্র্যাকটিস সেট আর মক টেস্ট, এগুলো কি বলি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লিয়ার? And the last one, that is in a situation of less participation of students belonging to a deprived group, বঞ্চিত একটা গ্রুপ রয়েছে, তাদের থেকে কম ছেলে মেয়ে অংশগ্রহণ করছে, টিচার হিসেবে কি করবে? পিছিয়ে পড়া গোষ্ঠী, বঞ্চিত শ্রেণী থেকে আসছে, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তাদের জন্য কি করবে? নাম তুলে নাও, তোমাদের স্কুল ছেড়ে চলে যাও। ও এরকমই ওদের কপাল, আমি কি করব, ওদের থেকে আমার অত আশা প্রত্যাশা নাই। রিফ্লেক্ট অন হার ওন টিচিং অ্যান্ড ফাইন্ড ওয়েজ টু ইমপ্রুভ স্টুডেন্টস ইনভলভমেন্ট। তুমি তোমার পড়ানোর যে দক্ষতা, সেখান থেকে উপায় খুঁজবে, যে উপায় দিয়ে তুমি তাদের ইনভলভমেন্ট বাড়াতে পারবে, এটা সঠিক হবে। অপশন পড়লেই উত্তর করতে পারবে। স্কুল ছাড়তে বলা কাউকে হয়? পরিস্থিতি যা আছে তাই মেনে নাও, প্রত্যাশা নাই তোদের কাছ থেকে, যা পারবি কর, এভাবে হয় কি? তোমাকে নিজস্ব যুক্তি, বিচার, বিশ্লেষণ, অভিজ্ঞতা দিয়ে তাদের জন্য উপযোগী পদ্ধতি নিয়ে আসতে হবে, যাতে করে তাদের ইনভলভমেন্টটা বেটার হয়। এই তো কথা। বুঝতে পেরেছ? প্রশ্নগুলো কিন্তু খুব হার্ড থাকেনি, অনেকে স্কোর একটু নিচে হয়ে গেছে, বেশিরভাগই এভারেজ স্কোর 25-26-এর মধ্যেই রয়েছে, স্কোর ভালোই হয়েছে। দু একজনের একটু কম হয়ে যাচ্ছে, একটু কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, বুঝে গেলে এগুলো সোজা লাগবে। ঠিক আছে, প্র্যাকটিসটা প্রচুর করো এখন, যত প্র্যাকটিস করবে তত কনফিউশন ক্লিয়ার হবে। শুধু থিওরি ক্লাস করে কোনো লাভ নেই, বেশি বেশি প্র্যাকটিস ক্লাসগুলো করো। বিভিন্ন পরীক্ষার জন্য প্রচুর প্র্যাকটিস সেট আমাদের আপলোড অলরেডি করা আছে, অলরেডি প্রচুর প্র্যাকটিস সেট বিভিন্ন পরীক্ষায় দেখো আপলোড আমাদের অ্যাপে করে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের অনেক টেস্ট দিচ্ছি বা দিয়েছি। টেস্টগুলোকে ভালো করে করো, বারবার করো, টেস্টটা খুব দরকার। আমরা বেশি ফোকাস করি টেস্টের উপর, থিওরি ক্লাস তো করিয়ে দেওয়া সব থেকে সোজা কাজ, প্রশ্ন বানানো, অপশন দেওয়া, সেগুলোকে ব্যাখ্যা করা, এগুলো অনেক বেশি জটিল কাজ। কিন্তু টেস্ট যত তোমরা অ্যাটেম্প করবে, তত তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে, তার জন্য টেস্ট নেওয়া। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলবে, এই অংশ থেকে যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো। আমাদের অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা 40টা সেট
দিয়ে দিয়েছি, যারা চেয়েছিলে তাদেরকে 40টা সেট, গ্রুপ সির 20টা, গ্রুপ ডির 20টা অলরেডি দেখবে গতকালকে আমি দিয়ে দিয়েছি যারা যারা চেয়েছিলে আমার কাছ থেকে। এছাড়াও আমাদের আপার প্রাইমারি বা সেন্ট্রাল রেটের প্র্যাকটিস সেট অ্যাপে আপলোড করা আছে একাধিক, বারবার দাও সেগুলো। অনেকে অ্যাটেম্প করছোই না, সেগুলো অ্যাটেম্প করো, পরীক্ষাগুলো দাও, বারবার বলছি। ফেব্রুয়ারিতে কিন্তু সমস্ত পরীক্ষাগুলো নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, দেখছো তো। গ্রুপ সি ডিটাও ফেব্রুয়ারি লাস্টে হবে, আমাদের সেন্ট্রাল ফেব্রুয়ারি 8 তারিখ হবে, আপারও বলছে তো ফেব্রুয়ারিতে করিয়ে দেবে নাকি। তো খুব বেশি দিন কিন্তু আর সময় আমাদের হাতে নেই, 1-1.5 মাসের মধ্যে অনেকগুলো বড় বড় পরীক্ষা কিন্তু চলে আসছে, তারপর তোর ভোট। সুতরাং একটু ভালো করে এই 1-1.5 মাস 2টো মাস পড়ো, যাতে আপকামিং সমস্ত পরীক্ষাগুলো খুব ভালো করে দিতে পারো। শুধু পড়ে সময় নষ্ট করে লাভ নেই, পরীক্ষা হলে যেন একটা রিজনেবল মার্কস তুলতে পারো। ফর টেট আমি আগে বলেছি 130 to 135 মিনিমাম টার্গেট, 130-135 তুলতেই হবে টেটের ক্ষেত্রে, তবে কি একটা ভালো স্কোর হবে এবং কাট অফ ক্লিয়ার করতে পারবে। এটা টার্গেট রেখে টেট পরীক্ষার জন্য পড়ো, তার জন্য যত পড়তে হবে পড়ো, ঠিক আছে? টেস্টটা আজকে ভালো লেগেছে তো দিয়ে তোমাদের? বিভিন্ন থিওরি থেকে প্রশ্ন ছিল টেস্টের মধ্যে, এবং সিচুয়েশনাল প্রচুর প্রশ্ন ছিল। এরকম প্রশ্নই পরীক্ষাতে দেবে, দেখবে। ওকে, চলো, গুড নাইট সকালকে।